নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। কথায় আছে, দায়িত্ব যার দায়ও তার উপরই বর্তায়। কয়েক সপ্তাহ আগে এই সোজা সাপটার মঞ্চ থেকেই আমরা প্রশ্ন তুলেছিলাম যে কংগ্রেস কি জোটের পথে কাঁটা হতে চলেছে? আজ ইন্ডিয়া জোটের অন্দরেই আঙুল উঠছে কংগ্রেসের দিকে। বৃহস্পতিবার বাংলায় ঢোকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। এর ঠিক 24 ঘন্টা আগেই বোমা ফাটান মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে দেন বাংলায় একলাই চলবে তৃণমূল, জোট হবে সর্বভারতীয় ক্ষেত্রে, কারণ আক্রমণ আর সমঝোতা একসঙ্গে চলতে পারে না। মমতার হুঁশিয়ারির পর একে একে মুখ খোলে ইন্ডিয়া জোটে থাকা আঞ্চলিক দলগুলি, আপ, সমাজবাদী পার্টি, উদ্ধব ঠাকরে, শিবসেনা, আরও নানা দল। শিবসেনা থেকে এনসিপি, সবারই বক্তব্য বিজেপির বিরুদ্ধে মমতা লড়ছেন মাথা উঁচু করে। তবে কি একযোগে কংগ্রেসকে বার্তা দিতে চাইছে আঞ্চলিক দলগুলো? হাত শিবিরকে বোঝাতে চাইছে নমনীয় না হলে জোটের ভবিষ্যৎ অন্ধকার? ঘটনা হলো, তৃণমূল নেত্রীর এই হুঁশিয়ারির পর সুর নরম কংগ্রেস শীর্ষ নেতৃত্বের। রাহুল গরিষ্ঠ কেসি বেণুগোপাল বা জয়রাম রমেশ কেউ মমতাকে জোটের অন্যতম প্রধান স্তম্ভ বলছেন, কেউ বলছেন বর্ষিয়ার নেত্রী। রাহুল গান্ধী তো বাংলার কর্মসূচি কাটছাট করে দিল্লি ফিরে গেলেন। তবে কি মমতার দেওয়া 300 আসনের সীমায় মেনে নেবে কংগ্রেস? জোটের যাবতীয় প্রশ্নের উত্তর কি মিলে যাবে রাহুল গান্ধী ফের বঙ্গ সফরে আসার আগেই? আজ এ নিয়েই আলোচনায় আমাদের আজকের মোশন, গরমে মমতা, নরমে হাত, কার কৌশলে বাজিমাত। আর এ নিয়ে বলার জন্য যারা আজকে আমার সঙ্গে আছেন, আলাপ করিয়ে দিয়ে আমার একদম বাঁদিকে আছেন বিজেপির পক্ষে অভ্র সেন, পাশে রয়েছেন সুমন রায়চৌধুরী কংগ্রেসের পক্ষে, আমার বাঁদিকে রয়েছেন শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের পক্ষে, একদম ডান দিকে রয়েছেন তন্ময় ঘোষ তৃণমূল কংগ্রেসের পক্ষে, তার পাশে রয়েছেন চন্দন চট্টোপাধ্যায় সিপিআইএমের পক্ষে, এবং রয়েছেন কেয়া ঘোষ বিজেপির পক্ষে। আমাদের মোশন, গরমে মমতা, নরমে হাত, কার কৌশলে বাজিমাত। আমার এখানে আজ প্রথম বক্তা তন্ময় ঘোষ। প্রথমত বুঝতে হবে এই মুহূর্তে ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে সেই রাজনৈতিক পরিস্থিতি অভূতপূর্ব। ভারতের স্বাধীনতার পরবর্তী অবস্থায় দাঁড়িয়ে রাজনৈতিকভাবে এরকম সংকটময় মুহূর্ত আগে বোধহয় এমার্জেন্সির পরে এই প্রথম দ্বিতীয়বার এসে তৈরি হলো। সেখানে সারা দেশের মানুষ গত 10 বছরের বিজেপি শাসনে হাঁপিয়ে উঠেছে। তার প্রেক্ষিতে সারা দেশের মানুষ একদিকে, বিজেপি একদিকে। এই পরিস্থিতিতে যারা মনে করেছেন বিভিন্ন রাজনৈতিক বিরোধী দলের নেতা নেত্রীরা যে লড়াইটা এখন শুধুমাত্র সংবিধান বাঁচানোর লড়াই, দেশ বাঁচানোর লড়াই, সুতরাং সেই লড়াইয়ে নিজেদের মধ্যে বিভেদ ভুলে একটা জায়গায় আসতে হবে যেখানে বিজেপিকে পরাস্ত করা যায় দেশকে বাঁচানোর জন্যে, সংবিধানকে বাঁচানোর জন্যে। এবং এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় তার সুদীর্ঘ 4 দশকের রাজনৈতিক লড়াইয়ের পরে যেভাবে বাম শাসনকে ফেলে দিয়ে এই বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করেছেন, এবং লড়াইয়ের মুখ হিসাবে ভারতবর্ষের অন্যতম প্রধান যদি কোনো রাজনৈতিক দলের নেতানেত্রী থেকে থাকেন তাহলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মনে পড়ে যখন কৃষক আন্দোলন চলছিল দিল্লির বর্ডারে, আমি সেখানে 10 দিন ছিলাম, সেখানেও কৃষক আন্দোলনের নেতারা এই কথাটাই ঠিক বলেছিলেন, আজকে যেটা কোট করা খুব গুরুত্বপূর্ণ। তারা বলেছিলেন যে এই বিজেপিকে সরাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একজন নেত্রী দরকার যারা চ্যালেঞ্জটা নিতে শিখেছে। গত 22 তারিখে আমরা দেখেছি ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা, সেই আঘাত, বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষতা, সেই জায়গাগুলোকে আঘাত করে কেন্দ্রের শাসক ধর্মকে রাজনৈতিকভাবে কিভাবে ব্যবহার করার চেষ্টা করেছে সারা দেশ জুড়ে। আমার মনে হয় একমাত্র বিরোধী
দলের নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সাহস দেখিয়েছেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে ধর্ম নিরপেক্ষতাকে মান্যতা দিয়ে, সংবিধানকে মান্যতা দিয়ে মানুষের লড়াই কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সেটা দেখার জন্যে। এটা গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি বিজেপিকে হারাতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ছাড়া ভাবাই যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের বড় ভাইয়ের মতো অ্যাটিচিউড, সেই অ্যাটিচিউড চেঞ্জ করতে হবে। কারণ বুঝতে হবে কংগ্রেস গত 2019 এবং 21-এর নির্বাচনে কি ফল করেছে, আর 2021-এ এত বড় ওয়েভ থাকার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় দলকে কোন জায়গায় এগিয়ে নিয়ে গেছে এবং প্রমাণ করে দিয়েছে বিজেপিকে হারানো সম্ভব। সেই জন্যেই বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ইন্ডিয়া জোট তৈরি হওয়া সম্ভবই নয়। ধন্যবাদ তন্ময়। পরের বক্তা চন্দন চট্টোপাধ্যায়। দেখুন, এই গ্যাসের দাম আর রামের নাম, এটা কীরকমভাবে প্রথমটা কমতে শুরু করে ভোট এলেই, আর দ্বিতীয়টা বাড়তে শুরু করে ভোট এলেই। ঠিক একই রকমভাবে ওনার রাগ আর ভোটের ভাগ, এই প্রথমটা বাড়তে শুরু করে ভোট এলেই, আর ভাগটা কমতে শুরু করে ভোট এলেই। এ অদ্ভুত ব্যাপার। মানে এই দুটোর মধ্যে কি মিল? ছোটোবেলায় জীবনবিজ্ঞান পড়তে গিয়ে পড়েছিলাম মিথজীবী বলে একটা শব্দের কথা। শান্তনুবাবু নিশ্চয়ই জানবেন। মিথজীবিত্বের সংজ্ঞা এখন নতুন করে খুঁজতে গিয়ে গুগলে পেলাম, যখন পুষ্টির জন্য, নিরাপত্তার জন্য, রোগ ও পরজীবীর আক্রমণ থেকে বাঁচার জন্য এক জীব অন্য জীবের সাহচর্যে জীবন ধারণের উভয়ই উপকৃত হয়, তাকে বলা হয় মিথজীবিত্ব। উদাহরণ লেখা আছে লাইকেন, শৈবাল আর ছত্রাক। আপনি বুঝুন, একজন প্রধানমন্ত্রী যেমন মন্দির ওহি বানায়েঙ্গে ওয়াদা মনে রাখলেন, আর আজকে দিনের ওয়াদাটা ভুলে গেলেন, ঠিক একই রকমভাবে কি করে ভুলবেন আমাদের মুখ্যমন্ত্রী যে আরএসএসই তাকে লালিত পালিত করে এই বাংলায়, এই ভারতবর্ষে তারাই রেখেছে 98 সাল থেকে, আজ থেকে নয়। ফলে এই আজকে যে কথা মমতা ব্যানার্জি বলছেন, তো ওটা অনেক দিন আগেই বলেছেন। 3টে লাইন দিয়েছিলেন, প্রথম একা লড়বো, দ্বিতীয় প্রধানমন্ত্রী হব, তৃতীয় নীতিশ কুমারকে নিয়ে জোট করব। এগুলো সব কিন্তু ইন্ডিয়ার জন্মের আগে থেকেই। ফলে আবার তিনি শপথে বহাল হয়েছেন। কারণ ওই যে বললাম, যে কোনো দেবী, দুর্গা আরএসএস বলেছিল একদিন ওনাকে, তো দুর্গার যেমন একটাই আগমন হয়, একটাই গমন হয়, তেমনি এনার আরএসএসের ইচ্ছায় আগমন, আরএসএসের ইচ্ছায় এখন গুচ্ছা। ফলে সেটাই চলছে। ফলে দ্বিতীয় কথা হচ্ছে যে বলছেন আগে জানলে, তুই তো রাষ্ট্রপতি নির্বাচনে তো উনিই বলেছিলেন আগে যদি জানতাম বিজেপির প্রার্থী কে হবে তাহলে আমি ভেবে দেখতাম। আগে জেনেছিলেন উপরাষ্ট্রপতি নির্বাচনে ধনকর উপরাষ্ট্রপতিতে প্রার্থী হবেন, তার জন্য ডেলো, পাহাড়, হেমন্ত বিশ্ব শর্মা, উনি বৈঠক, এসব তো আমরা ভুলিনি। আসলে এই ব্যাপারে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার ব্যাপারে মমতা ব্যানার্জি একমাত্র বুবকার সাথেই তুলনীয়, যিনি ভল্ট মারায় পৃথিবীতে অনেকগুলো রেকর্ড রেখেছেন, ইউপিএর আমলে, এনডিএর আমলে, দুটো আমলেই। ফলে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা মমতা ব্যানার্জির থেকে মানুষ খুব একটা বেশি আশা করে না। কেন? বিজেপি আছে বলেই উনি আছেন, টিএমসি আছে। না হলে সত্যি তো বিজেপি আছে বলেই তো সাদা দুধের মধ্যে পাউডারের মতো মিশে যায় মুকুল, পাউডারের মতো মিশে যায় কৃষ্ণ কল্যাণী, পাউডারের মতো মিশে যায় অর্জুন সিং। আর বিজেপি আছে বলেই তো যে ছেলের কিটো ডায়েট করছে এখন বাড়িতে বসে তার জেলের ভাত খাওয়া উচিত ছিল, তিনি এখন কিটো ডায়েট করছেন। বিজেপি আছে বলেই এগুলো সম্ভব হচ্ছে। যে শাহজাহানকে খুঁজতে 19 দিন পর ইডি যায়, আর কোর্টে দাঁড়িয়ে ইডি বলে যে মাত্র 3টে এলআইসি ছাড়া অভিষেকবাবুর আর কোনো এলআইসি নেই। ফলে এই ব্যাপারে উনি গালমন্দ, যখন গোটা দেশ কমিউনালিজমের সাথে কমিউনিজমের লড়াই হচ্ছে, যখন ধর্মনিরপেক্ষতার প্রশ্নে এক হচ্ছে, তখন উনি কমিউনিস্টদের গালাগালি করছেন। ওনার শেখা উচিত 1967, 69, 77, 2098, 2004 প্রত্যেকটা জায়গায় জোট ধর্ম। আর যাই হোক, সিপিএমকে বা বামফ্রন্টকে শিখিয়ে লাভ নেই, আমরা খুব ভালো করে জানি। আমরা অবাক হলাম, শিকারি বিড়ালের গোপ দেখেই চেনা যে আমরা প্রথম দিন থেকে বলছিলাম ইন্ডিয়া কোনো স্ট্রাকচারাল জোট নয়, এটা একটা বিজেপি বিরোধী লড়াইয়ের মঞ্চ। উনি কতক্ষণ থাকবেন এখানে? আপনি দেখুন, গতকাল বলেছেন যে অল ইন্ডিয়া আমরা কি করব পরে ভেবে দেখব। তাহলে মিলছে তো? আরএসএস সেদিন চেয়েছে, উনি ঢুকেছেন, আরএসএস চাননি, উনি বেরোনোর পথ খুঁজছেন। পরবর্তী বক্তা বিজেপির অভ্র সেন। ধন্যবাদ সিইউ, সাথে খেয়ে বন্ধু পিউ, ভালো থেকো বাই বাই, হরে কৃষ্ণ হ্যালো হাই। এই কবিতার লাইনগুলো লিখেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। কবিতার নাম থ্যাংক ইউ। আমার মনে হয় এই 4 লাইন বলে উনি এই জোটকে কি বলতে চেয়েছেন সেটা বোধহয় বুঝে যাওয়া যাচ্ছে। এর বাইরে আমার আর শব্দ ব্যয় করার কোনো মানে নেই। কিন্তু যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে, দেশ চালানোর জন্য না সার্কাস পার্টি দিয়ে কিন্তু কাজ হয় না। আমরা প্রথম থেকে বলে এসেছিলাম যে এই ইন্ডি জোট আসলে পিন্ডি জোট। এখন আমাদের কথাগুলো যে একদম ধ্রুব সত্য এনারা নিজেরাই প্রমাণ করছে, এবং আজকের ডিবেটটা আপনারা যারা পুরোটা দেখবেন, দেখতে পাবেন আবার প্রমাণিত হবে। একে অপরকে আজে বাজে কথা বলবে।
আমার ক্যাটাগরিক্যাল প্রশ্ন হচ্ছে, যখন দেশ চালানোর বিষয়ে আসে তখন তো সার্কাস চলতে পারে না। এদের দেশের জন্য কি ভিশন আছে বলুন তো? এরা এত দিন হয়ে গেল, মাসের পর মাস, এত বাঘা বাঘা নেতা, এত নাকি নেত্রী, কত বড় বড় ব্যাপার এদের, দেশের জন্য একটা কমন মিনিমাম প্রোগ্রাম এই দলগুলো ঠিক করতে পারলো না। আমরা তো যেটুকু যা জানি বা যেটুকু পড়াশোনা করেছি, অবশ্য বিজেপি করি তো কম জানি, কম উর্বর মস্তিষ্ক, অশিক্ষিত আমরা, কিন্তু এই অশিক্ষার মাঝখানেও যেটুকু বুঝি, একদম সঠিক বুঝি, সেটা হচ্ছে যখন বিভিন্ন এই ধরনের পাঁচমিশালি পার্টি একসঙ্গে আসে, একটা কমন মিনিমাম প্রোগ্রাম ঠিক করতে হয়, সেটা ঠিক করে উঠতে পারেনি। করেছে কি ঠিক? সাময়িক সংকল্প, যেখানে আবার বড়াই করে লিখেছে যে করাপশনের বিরুদ্ধে এই যে ইডি সিবিআই লেগে পড়েছে, এটা খুব অন্যায় হচ্ছে। এই হচ্ছে এদের সাময়িক সংকল্প। মানে আমার বক্তব্য হচ্ছে, নিজ নিজ ভেস্টেড ইন্টারেস্ট ফুলফিল করার জন্য কিছু দল একসঙ্গে এসছে, যাদের দেশ চালানোর নিয়ে কোনো চিন্তা নেই, কোনো ভিশন নেই। প্রশ্নটা হচ্ছে, আপনারা দর্শক বন্ধুরা, জনতা জনার্দন, এই ধরনের সার্কাস পার্টিদের কাছে কি দেশকে ছেড়ে দিতে পারবেন কি? যে যদি সেটা হয়, তাহলে আজকে যেটা ইলেকশনের আগেই হচ্ছে এই সার্কাস, দেশকে নিয়েও কিন্তু এরা এই ছেলে খেলাই করবে। অবস্থা দেখুন না, কি অবস্থা। এইখানে আমাদের কাছে যার খবর আসছে, একজন স্বনামধন্য কংগ্রেসের লিডার এখন হঠাৎ করে রিকোয়েস্ট করছেন 5 মিনিটের জন্য, দিদি আপনি এই কি একটা যাত্রা না কি করছে কংগ্রেস, সেখানে আসুন। কংগ্রেস যাত্রা করবে, কিন্তু যাত্রা দিয়ে তো দেশ চলতে পারে না, যাত্রা পালা দিয়ে দেশ চলতে পারে না। আর যদি